সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল ও ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি সেটা হলো ইনকাম ট্যাক্সের অর্থাৎ ই রিটার্ন সংক্রান্ত। তো ই রিটার্ন সংক্রান্ত কী টপিক সে বিষয়টুকু আমরা একটু পরে বলবো। তার আগে বলে নিই, আপনারা আপনাদের স্লাইডে দেখতে পাচ্ছেন হোম, রিটার্ন সাবমিশন, ট্যাক্স রেকর্ড এবং টাইম এক্সটেনশন। এই পুরো বিষয়টুকুই আমরা একটু দেখানোর চেষ্টা করব, তবে স্পেসিফিক একটা টপিক্সের উপরে কেন্দ্র করে। যাই হোক, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবেন। এখন কথা হলো, এই ভিডিওটি কাদের জন্য প্রযোজ্য? যাদের রেগুলার বিজনেস ইনকাম রয়েছে, বিজনেস বা প্রফেশন। রেগুলার বলতে কি হতে পারে মুদিখানার, হতে পারে ছোটোখাটো সাপ্লাই বিজনেস, মিসসেলিনিয়াস গুডস বিজনেস, এ ধরনের ব্যবসার ক্ষেত্রে আমরা দেখব যে রেগুলার বিজনেস ইনকাম থাকা সত্ত্বেও কিভাবে আপনি জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, কখন জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। এটা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে যাদের ইনকাম ট্যাক্সেবল লিমিটের নিচে, যেমন পুরুষের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, মহিলাদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা, এর নিচে হলেই আপনার কী হবে, জিরো ট্যাক্স রিটার্ন। এখন যদি কোনো ব্যক্তির, যিনি রেগুলার বিজনেস করতেছেন, সে মুদিখানার দোকান, তো মুদিখানার দোকানে তো খুব বেশি বিক্রি হয় না। মাসে যদি 2 লক্ষ টাকা করে বিক্রি হয় তাহলে বছরে কত হয়, 24 লক্ষ টাকাতে 24 লক্ষ টাকার ওপরে তিনি যদি 15% প্রফিট করেন তাহলে তো সেখানে তো ট্যাক্সেবল লিমিট ক্রস করে না। তাহলে এই ধরনের বিজনেস থেকেও আপনি জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে আজকের টপিকস হলো যে রেগুলার বিজনেসম্যান বা ব্যবসায়ী থেকে ইনকাম যাদের রয়েছে তারা জিরো ট্যাক্স রিটার্ন কীভাবে দাখিল করবেন, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য জিরো ট্যাক্স রিটার্ন দাখিল। তাহলে মূল টপিক্সে যাওয়ার আগে আমরা একটু এই সাইডে যে আমাদের 4টা বাটন রয়েছে সেখান থেকে আমরা ট্যাক্স রেকর্ড বা অন্যান্য অপশানগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো সেখান থেকে আমরা ইচ্ছা করলে টিন সার্টিফিকেট, সম্মানিত দর্শক, এখান থেকে আপনি ইচ্ছা করলে টিন সার্টিফিকেট দেখতে পারবেন, তবে সার্ভারের সমস্যার কারণে টিন সার্টিফিকেট দেখা যাচ্ছে না। আমরা একটু নিচের ইয়াতে চলে যাব হিস্ট্রি মেনুতে। আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কি দেখতে পারবো, দেখেন ট্যাক্স সার্টিফিকেট। এখান থেকে যদি ট্যাক্স সার্টিফিকেট দেখতে চাই, এই দেখেন আমরা ট্যাক্স সার্টিফিকেট দেখেছি। কারণ কি, এটা গত বছরে এই ব্যক্তির রিটার্নটুকু অনলাইনে জমা দেওয়া ছিল, বিধায় আমরা কি করতে পারলাম, ট্যাক্স সার্টিফিকেট দেখতে পারলাম। এরপরে যদি আমরা দেখতে চাই অ্যাকনলেজমেন্ট যদি দেখতে চাই তাহলে আমরা একইভাবে ক্লিক করব, ভিউ অ্যাকনলেজমেন্টটাও দেখে ফেললাম। এরপরে যদি আমরা দেখতে চাই ট্যাক্স রিটার্নও আমরা দেখতে পারবো, ভিউ করলেই এই যে ট্যাক্স রিটার্ন। তাহলে সম্মানিত দর্শক, আমরা গত বছরে যারা অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স রিটার্ন দাখিল করেছি তাদের ক্ষেত্রে আমরা আমাদের এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পারবো, আমাদের ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট রিটার্নের পুরো বিষয়গুলো দেখতে পারবো। যাই হোক, এখন আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই যে ব্যবসায়ীরা রেগুলার বিজনেস থেকে যে ইনকাম হয় সে সকল ব্যবসায়ীরা কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন সেই বিষয়টুকু নিয়ে আমরা কথা বলবো। তাহলে আজকের টপিক্সটা হলো ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে ঘরে বসে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন। তাহলে তাদের ইনকাম কী হতে হবে, ট্যাক্সেবল লিমিটের নিচে হতে হবে। ওকে ফাইন। তাহলে আমাদের ইউনিভার্সাল সেলফ সিলেক্ট করাই থাকবে বাই ডিফল্ট, অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক থাকবে, ইনকাম ইয়ারও ঠিক থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভব মেনশন ইনকামের এখানে কিন্তু নো সিলেক্ট করলে এগুলো আর কিন্তু দেখা যাবে না। তাহলে একটু প্রমাণস্বরূপ যদি দেখাইতে চাই, দেখেন এখানে কি বলছে, ইউ হ্যাভ ডাটা অলরেডি, মানে আগে থেকে করা ছিল, সেটা যদি আমি আরেকবার করতে চাই কিন্তু হবে না। এখানে বলছে ইউ হ্যাভ ইনকাম ডাটা অলরেডি, মানে ইনকাম ডাটা আগে থেকে ছিল, বিধায় এইটা হচ্ছে না। এবং অনেক সময় করা যায়, সার্ভারের সমস্যার কারণে এটা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা এর আগে করেছিলাম বলে নিই। এখানে নো সিলেক্ট করলে এখানে আর সিলেক্ট করার সুযোগ পাবে না। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভব মেনশন ইনকাম ইয়ার, ইএসডিএসি, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, নো রেসিডেন্ট
কমার্শিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট দিলাম। এখান থেকে হেডস অফ ইনকামের মধ্যে আমাদের থাকবে কি ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন। এটা নিয়ে কথা বলতেছিলাম, যাদের ব্যবসায়ীরা কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন ঘরে বসে। তাহলে এই যে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ এই বিষয়গুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এরপরে আমাদের এটা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঠিক আছে, এগুলো আমাদের জন্য প্রযোজ্য। পারসন উইথ ডিসেবিলিটি যদি থাকতো তাহলে আমি করতাম। ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, সেটা আমার জন্য প্রযোজ্য না। ক্লেম বেনিফিট, এটা আমার জন্য প্রযোজ্য না। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ট্যাক্স রিবেট করবো কিনা, কারণ হলো এটা আমার তো ইনকাম ট্যাক্সেবল লিমিটের নিচে, সেহেতু প্লাস হলো আমার কোনো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নেই, মানে আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই, তাহলে সেটা আমরা ইয়েস সিলেক্ট করে দিলাম। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, নো। গ্রস ওয়েলথ 40 লক্ষ টাকার উপরে নয়, এজন্য নো। মোটর ভেহিকল থাকলে ইয়েস দিতেন। হাউস প্রপার্টি যদি থাকতো সিটি কর্পোরেশনের মধ্যে তাহলে ইয়েস দিতাম, আমরা নো দিব। এবং আমাদের যে IT 10B এটা আমাদের জন্য বাধ্যতামূলক না, বাট আমরা দাখিল করতে চাচ্ছি। ওকে, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে ইনকাম ফ্রম বিজনেস, এখানে বিজনেস ক্যাটাগরি দেওয়া আছে, এখন সিলেক্ট করবেন আমাদের আপনার কোন বিজনেস। তাহলে আমার হলো রেগুলার বিজনেস প্রফেশন। ওকে, আমাদের কি এটা হলো মিসসেলেনিয়াস গুডস বিজনেস বা নর্মাল ট্রেডিং বিজনেস আমরা বলতে পারি, ক্রয় বিক্রয়, অথবা শপকিপার, শপ মানে মুদি দোকানদার আর কি, শপকিপার, অথবা আমরা বলতে পারি ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস, বিজনেসের নাম কি, ধরেন আমরা বললাম যে মেসার্স XYZ, মেসার্স দিলাম। অথবা আপনার দোকানের যে নাম সেটা দিবেন। বিজনেস অ্যাড্রেস কোথায় দিব, যাত্রাবাড়ি, ঢাকা। আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেটা দিবেন। এখন আপনার ইনকাম সারা বছরে সেল কত, সারা বছরে সেল যদি আমার 2 লক্ষ টাকা করে হয় তাহলে কত হয়, 2 লক্ষ টাকা মান্থলি যদি হয় তাহলে কত, 12 × 24, সেখানে আমরা দিলাম 30 লক্ষ টাকা আমার সেল। যারা হিসাব করেন 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার উপরে আমাদের জিপি কত, নর্মালি একটা বিজনেসের ক্ষেত্রে আপনি 15% জিপি করেন, মানে 100 টাকায় 15 টাকায় লাভ করতে চান জিপি, তাহলে কত, 3 × 15 = 45, 4,50,000। আচ্ছা, এখান থেকে আপনার 1/3 সে 1/3 খরচ, কিন্তু 1/3 চেয়ে একটু বেশি খরচ আপনার হয়ে গেছে, সে 1,60,000 টাকা, 1,60,000 টাকা আপনার খরচ। তাহলে আপনার নেট ইনকাম কত, এইটা। ওকে, এরপরে আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনার এটা করার আগে আপনি আবার অ্যাকচুয়ালি আপনার ইয়াটা করে নেবেন, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটটা করে নেবেন। যাদের বিজনেস থাকবে, রেগুলার বিজনেস বা প্রফেশন থাকবে, তারা একটা এক্সেলে অথবা আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন এক্সেল ফর্মেটাকে ফিল আপ করবেন, ফিল আপ করে তারপরে আপনার ক্যাশ ইন হ্যান্ড রয়েছে সে 1,20,000 টাকা, ইনভেন্টরি রয়েছে 1,80,000 টাকা, ফিক্সড অ্যাসেট আছে মাত্র 30,000 টাকা, কারণ আপনি শুধুমাত্র একটা কম্পিউটার টেবিল, একটা ল্যাপটপ, ডেস্কটপ এরকম ধরনের কিছু ছোটোখাটো নিয়ে শুরু করেছেন। এনি আদার অ্যাসেট রয়েছে ধরেন আরও 1,60,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট কত হলো আমার, 4,90,000। এখন কথা হলো, যেহেতু আমি 30 লক্ষ টাকা সেল করি, সেহেতু আমার ইনভেন্টরি এত কম থাকলে হবে না। তাহলে আমার ইনভেন্টরি থাকতে পারে আমার ধরেন 3 লক্ষ টাকা, 3,80,000 টাকা, একটু বেশি থাকে। তাহলে আমার টোটাল অ্যাসেট কত হলো, 6,90,000। ওপেনিং যে ক্যাপিটাল, নর্মালি ক্যাপিটাল বেনিফিট 5 গুণ নেওয়া যায়, তবে এটা কাদের জন্য প্রযোজ্য, শুধুমাত্র যারা রেগুলার বেসিসে মিনিমাম একটা ট্যাক্স দিবে তারাই 5 গুণ ক্যাপিটাল বেনিফিট নিতে পারবে। যা ইনকাম হবে তার 5 গুণ ক্যাপিটাল বেনিফিট নিতে পারবে, তবে তাকে মিনিমাম ট্যাক্সেবল অর্থাৎ ট্যাক্সেবল লিমিটের বেশি হতে হবে তার ইনকাম। আমরা বিজনেস শুরু করেছি তখন আমাদের ক্যাপিটাল ছিল 5 লক্ষ টাকা, তাহলে 7,90,000, এখান থেকে আমরা উইথড্র করেছি 1 লক্ষ টাকা। তাহলে দেখেন আমার আপাতত
কোনো দায় দেনা নেই। অথবা যদি আমরা এখানে আরেকটু হিসাব ক্রিয়া করি, এখানে ধরেন ৮০,০০০ টাকা, এখানে হলো ২০,০০০ টাকা আপনার লাইবিলিটি থাকতে পারে। তাহলে আমরা আমাদের লাইবিলিটি হলো ২০,০০০ টাকা, আমরা উত্তোলন করছি ১,২০,০০০ টাকা। তাহলে আমার টোটাল অ্যাসেটস এবং লাইবিলিটি কত? ৬,৯০,০০০। আমার টোটাল অ্যাসেট কত? এই যে ৬,৯০,০০০। এই টোটাল অ্যাসেট এবং আপনার এই যে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস ইকুয়াল হতে হবে, তাহলে ৬,৯০,০০০। ওকে, আমরা চলে গেলাম 7 কন্টিনিউ। এরপরে আপনার যে ফ্যামিলি এক্সপেন্স সেখান থেকে আমরা দিয়ে দিছি আমাদের ফুডের বাবদ খরচ হয় ৫০,০০০ টাকা, বাসা ভাড়া ১০,০০০ টাকা করে ১,২০,০০০ টাকা, আমাদের ট্রান্সপোর্টেশন খরচ ২,০০০ টাকা, হাউস হোল্ড এবং ইউটিলিটি ইলেকট্রিসিটি বিল ৩,৬০০ টাকা, গ্যাস ওয়াটার সিওয়ারেজ ১১,৭০০, ফোন টিভি চ্যানেল এরকম ধরনের সেটা হলো কত? ৪,০০০ টাকা, হোম সাপোর্ট অ্যান্ড আদার সার্ভিসেস কত? ৩,০০০ টাকা, স্পেশাল সেটা তো আমাদের ঈদের মধ্যে খরচ হয় ২৫,০০০ টাকা। এইখানে মোট আমার খরচ হয়েছে, এখানে আমরা কোনো ট্যাক্স পরিশোধ করিনি, আমাদের মোট খরচ হচ্ছে ২,১৯,৩০০ টাকা। 7 কন্টিনিউ। এরপরে আমাদের কি থাকবে? বিজনেস যেহেতু থাকবে সেহেতু আমাদের বিজনেস ক্যাপিটাল থাকতে হবে। এখন ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন এ লিমিটেড কোম্পানি, ওইটা আমাদের জন্য প্রযোজ্য না, আমাদের জন্য প্রযোজ্য এটা। তাহলে আমাদের মেসার্স XYZ আমার বিজনেস ক্যাপিটাল কত? ৬,৯০,০০০। নন এগ্রিকালচারাল প্রপার্টি আমার নেই, তবে নন এগ্রিকালচার প্রপার্টি কীভাবে ফিল আপ করতে হয় এটা একটা শুধু দেখাই। এখানে আপনার ডেসক্রিপশান লোকেশান দিবেন, এরপরে টাইপস অফ অ্যাকুইজিশন, আপনি যদি পারচেস করে থাকেন পারচেস, ইনহেরিটেন্স হলে ইনহেরিটেন্স, গিফট হলে গিফট, এরিয়া অফ প্রপার্টি কত স্কোয়ার, সেটা কি ফিট না মিটার না ডেসিমেল না একর, কত টাকা যদি কিনে থাকেন ভ্যালু থাকবে, আর যদি গিফট পেয়ে থাকেন তাহলে ভ্যালু আননোন। এটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা আমাদের সম্পদ নেই। এরপরে এগ্রিকালচার, ঠিক একইভাবে নন এগ্রিকালচারাল যা এগ্রিকালচার, তবে মনে রাখতে হবে এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে আপনার এগ্রিকালচারাল ইনকাম কিন্তু থাকতে হবে, নইলে এটা ফিল আপ করা যাবে না। ফিনান্সিয়াল অ্যাসেট যদি আপনার থাকে, যদি আপনি শেয়ার বা বিজনেস করেন তাহলে বিও অ্যাকাউন্ট থাকবে, এবং কিভাবে কিনছেন না গিফট পাইছেন সেই বিষয়গুলো উল্লেখ করবেন। তবে মনে রাখবেন শেয়ার বা ডিবেঞ্চারে বিনিয়োগ করলে সেখানে একটা ইনভেস্টমেন্ট থাকবে, এবং সেভিং সার্টিফিকেট, বন্ডস বা এই ধরনের সিকিউরিটি যদি আপনার থাকে সেখানে ইনকাম থাকবে। তবে এমন হতে পারে সঞ্চয়পত্র কিনেছেন বা ইন্টারেস্ট জেনারেট হয়নি, অর্থাৎ জুন মাসে গিয়ে সঞ্চয়পত্র কিনেছেন, তো জুন 2022 সালে, তো সেহেতু আপনার কোনো ইনকাম জেনারেট হয়নি। তবে মনে রাখবেন যে সম্পদ থাকবে তার কিন্তু ইনকাম থাকবে। তাহলে এই সঞ্চয়পত্র যদি আপনি কিনেন বা বন্ড কিনেন তাহলে তার কিন্তু একটা ইন্টারেস্ট বা ডিভিডেন্ড বা যেটাই হোক না কেন থাকবে। তাহলে এখানে টাইপস অফ সিকিউরিটিজ, রেজিস্ট্রেশন নাম্বার বা ইস্যু ডেট এবং ভ্যালু। ফিক্সড ডিপোজিট যদি থেকে থাকে আপনার ফিক্সড ডিপোজিট অথবা টার্ম ডিপোজিট অথবা ডিপিএস যদি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো সুদ থাকবে, ইন্টারেস্ট বা প্রফিট থাকবে, এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। তো সেখানে এই তথ্যগুলো, আর যদি ওই মাসেই করে থাকেন তাহলে আপনি ওখানে বলে দিবেন কোন মাসে করছেন, পারচেস করছেন না ইনহেরিটেন্স পেয়েছেন বা অ্যাকাউন্ট নাম্বার কত, ব্যালেন্স কত সেটা বলে দিবেন। কাউকে যদি লোন দিয়ে থাকেন, কোনো ব্যক্তিকে ধার দেনা করে থাকেন তাকে এখানে ফিল আপ করবেন। এরপরে চলে যাই, আদার ফিনান্সিয়াল অ্যাসেটও আমাদের নেই, সেটা আপনি চাইলে ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এগুলো নেই, আমরা এগুলো ক্লোজ করে দেব। ওকে, এরপরে আমরা চলে যাই গোল্ডে। আমাদের নর্মালি প্রত্যেকটা মানুষের বিয়ে শাদী করলে কিন্তু একটা গোল্ড থাকে। তো বিয়ের সময়তে দেখবেন আত্মীয় স্বজন রিলেটিভস অনেক গোল্ড দিয়ে থাকে, যেহেতু নানার বাড়ি থেকে 1 ভরি দিল, দাদার বাড়ি থেকে 1 ভরি দিল, এরকমভাবে আত্মীয় স্বজন চাকরিজীবী এরকমভাবে থাকলেও আবার বিয়ের সময়তে বউকে 10-15 ভরি দেওয়া লাগে। তো এই কারণে এখানে কিন্তু গোল্ড আমরা পেয়েছি, গোল্ড দিলাম গোল্ড। তারপরে হলো গিফট পেয়েছি কত, 20 ভরি, আমরা এটা 20 ভরি না, এটা হলো 15 ভরি, এটা হলো ভরি দিয়ে দিলাম। এরপরে হলো আমাদের ভ্যালু আননোন। এবং বিয়ে করার সময়তে নর্মালি অনেকের ফার্নিচার ফিক্সার, এইখানে ধরেন ফার্নিচার ফিক্সার না, এখানে দিলেন হলো সোফা পেয়েছেন, টিভি পেয়েছেন, ফ্রিজ পেয়েছেন,
তারপরে আপনার ল্যাপটপ এ জাতীয় কিছু পেয়েছেন বা মোবাইল, সেটা গিফট কয়টা আইটেম, এখানে যদি 4টা হয় তাহলে এখানে 4টা দিয়ে দিলেন, ভ্যালুটা আপনার জানা নেই। ওকে ফাইন। আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, এটা যদি থাকে আপনি বসাবেন, আদারওয়াইজ বসাবেন না। এরপরে আমি চলে যাই ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডের বিষয়টা আসবে যে আমার প্রিভিয়াসে কত টাকা ছিল, আমার এখন কত টাকা, এখান থেকে কত টাকা খরচ করলাম, সেটা বাদে বাকি টাকা আমার ক্যাশে থাকবে। তো এটা আমি আগে বসাবো না, এটা আমার ব্যালেন্স 0 থাকবে। তাহলে প্রভিডেন্ট ফান্ড আমার থাকবে না, যেহেতু আমি চাকরিজীবী না। আদার ডিপোজিট, এটা আমার নেই। আর যদি আমি ব্যাংকের কাছ থেকে কোনো লোন নিয়ে থাকি, সেটা এখানে থাকবে। কোনো ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস, কী উদ্দেশ্যে লোন নিয়ে থাকি। যদি আমি মানে লোন নিয়ে বিজনেস করি, তাহলে আমরা লোনটা শো করে দিতে পারি, কিন্তু আমরা লোন নিয়ে বিজনেস করছি না, ছোটোখাটো বিজনেস। এরপরে আনসিকিউর্ড লোন, যদি কোনো ব্যক্তির কাছ থেকে আনসিকিউর্ড লোন নিয়ে থাকি, সেটা আমরা শো করেছি। তবে এইখানে যদি এই লোনটা যদি আমরা লোন সহ যদি ক্যাপিটালটা শো করে থাকি, তাহলে এখানে আর দরকার নেই। কিন্তু ওইখানে যদি শুধু ক্যাপিটাল শো করি, লাইবিলিটিটা শো না করি, বা ঋণ দেনা যেটা আছে সেটা যদি শো না করে থাকি, তাহলে আমাদের এখানে শো করতে হবে। আদারওয়াইজ ব্যক্তিগতভাবে যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, তাহলে লেন্ডার, টিন অফ দ্য লেন্ডার, পারপাস, ব্যালেন্স, এগুলো সব কিন্তু থাকবে। আদার লোন অ্যান্ড অ্যাডভান্স, সেটাও আমাদের দরকার নেই। এখন আমার যে ইনকাম, তো সেইখান থেকে এইখানে মনে রাখবেন, ইনকাম ফ্রম বিজনেসের ক্ষেত্রে ইনকাম কিন্তু সরাসরি ক্যাশ ফ্লোতে রিফ্লেক্ট করবে না। রিফ্লেক্ট করবে কারণ এই ক্যাপিটালটা যদিও আপনার, কিন্তু ক্যাপিটালটা হলো বিজনেসের। বিজনেস থেকে যত টাকা উত্তোলন করবেন, সেটা এখানে এসে শো করবে। এখানে হচ্ছে লস ডিডাকশান অ্যান্ড আদার এক্সপেন্সেস, সেইটা এখানে যদি কোনো কিছু থাকে তাহলে শো করবেন। এরপরে যদি কাউকে গিফট বা ডোনেট করে থাকেন, কোনো আত্মীয় স্বজন তো না, হয়তো আপনার বাবাকে দিতে পারেন, আপনার মাকে দিতে পারেন, সেই বিষয়গুলো যদি আপনি কাউকে ডোনেট করে থাকেন, তাকে এখানে বলে দেবেন। অনেক হতে পারে যে আপনার অনেক টাকা রয়েছে, আপনি আপনার মাকে 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে দিলেন, বাবাকে 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে দিলেন, তাহলে এইখানে ডোনেশন বা কন্ট্রিবিউশন বা গিফট দিচ্ছেন, সেখানে নেম অফ দ্য রিসিভার, টিন নাম্বার, অ্যামাউন্ট, এই বিষয়টুকু এখানে রেফার করে দেবেন। ওকে ফাইন। তাহলে এইখানে আমার ইনকাম 2,90,000 টাকায়, আর কোনো কিছু নেই। এরপরে আমাদের হলো, আমরা প্রিভিয়াস জব সেভিং থেকে আমরা এইখানে 1,50,000 টাকা সেভ করেছি, এবং বাবার কাছ থেকে আমরা গিফট পেয়েছি 4,50,000 টাকা। ওকে, এটা প্রথম বছরের রিটার্ন, এই জন্য নেট ওয়েলথ আগের বছরে ছিল না। ওকে ফাইন। তাহলে আমাদের গ্রস ওয়েলথ কত? 6,90,000 টাকা। ওকে, এবং দেখেন এখানে কিন্তু ডিফারেন্স শো করতেছে, কারণ আমরা ক্যাশের ব্যালেন্স তো বসাইনি, এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, আমরা হিসাব করে রাখছি আলাদাভাবে যে ক্যাশের কত টাকা শো করবে। ঠিক আছে, ক্যাশের সবসময় কিন্তু একটা আলাদা হিসাব করে রাখবেন যে ক্যাশে কত টাকা শো করতে হবে। এই ডিফারেন্সটুকু কিন্তু এখানে কি হতে হবে? 0 হতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমার এবং আরেকটা বিষয় থাকবে, আপনার ইনিশিয়াল একটা ক্যাপিটাল বেনিফিট নিয়েছেন না, ইনিশিয়াল ক্যাপিটাল বেনিফিট, সেটাও কিন্তু এখানে আসবে। বিজনেস ক্যাপিটাল, বিজনেস ক্যাপিটাল যতটুকু নিয়েছিলেন 5 লক্ষ টাকা আপনি বিজনেস ক্যাপিটাল নিয়ে রাখছিলেন, সেটা আপনার আসবে। এবং অর্থাৎ আমরা আলাদাভাবে হিসাব করে রাখছিলাম যে আমার ক্যাশে কত টাকা আছে। তো টোটাল ক্যাশ ইনফ্লো এবং টোটাল ক্যাশ আউটফ্লো হিসাব করার পরে আমরা দেখছি আমাদের ক্যাশে 4,80,700 টাকা ছিল।
কারণ আমরা বিজনেস থেকে 1,20,000 টাকা উত্তোলন করেছিলাম। আমাদের এখান থেকে কী সোর্স থেকে টাকা পেয়েছিলাম, এর মধ্যে থেকে দেখেন প্রিভিয়াস জব সেভিংস ছিল 1,50,000 টাকা, সেটা আমার টাকা। বাবার কাছ থেকে নিয়েছিলাম 4,50,000 টাকা, এবং ইনিশিয়াল যে ক্যাপিটাল বেনিফিট 5 লক্ষ টাকা, এইখান থেকে এই 5 লক্ষ টাকা আমার ক্যাপিটালে আসছে এবং ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং আমার তাহলে এই যে এখানে ছিল 1.5 লক্ষ আর এখানে হলো 4.5 লক্ষ, তাহলে কত হলো 6 লক্ষ। 6 লক্ষ টাকা থেকে আপনি এই যে 2,19,300 টাকা খরচ করলেন, ফ্যামিলি এক্সপেন্স হয়ে গেল, তাহলে বাকি থাকলো কত? 4,80,700, অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। এরপরে আমরা চলে যাই, আমাদের মোটামুটি এই যে ডিফারেন্সটুকু শূন্য হয়ে গেছে, ওকে ফাইন, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের ইনকাম কিন্তু ট্যাক্সেবল লিমিটের নিচে, আমরা ইচ্ছা করলেই সেই রিটার্নটুকু দাখিল করতে পারবো, আমাদের কোনো ট্যাক্স শো করে নাই, ওকে। এরপর আমরা চলে যাই প্রসিড টু অনলাইন। এইবার দেখেন রিটার্ন ভিউ, দেখেন আপনার ইনকাম কত ট্যাক্সেবল লিমিটের নিচে 3 লক্ষ টাকার নিচে, এবং অ্যাকচুয়ালি তার সেল 3 লক্ষ টাকার নিচে। তাহলে দেখেন আমরা হিসাব করে দেখছি, তার এই যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট এখানে হয়ে আছে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সুন্দরভাবে হয়ে আছে, ওকে ফাইন। এরপরে অন্যান্য যে আইটেমগুলো দেখাচ্ছেন সেগুলোও কিন্তু এই যে 15 ভরি গোল্ড এবং ইলেকট্রনিক বা ফার্নিচার, এই আইটেমগুলো এখানে আসতেছে না। যাই হোক, এখানে আমাদের ডিফারেন্সটুকু কি? শূন্য। এই যে ডিফারেন্সটুকু শূন্য, এই হলো আমাদের। এবং অন্যান্য যে খরচগুলো দেখেন আমরা রিটার্ন দেখতে পাচ্ছি। যখন সাবমিট করব এখানে শুধু ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে সম্মানিত দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম যে নর্মাল ব্যবসায়ীরা বিজনেস খাতে ইনকাম থাকার পরেও আপনি কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন, সেই বিষয়টুকুই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, যে ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে ঘরে বসে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন। আজকের টপিকসটি ছিল এইটাই। যাই হোক সম্মানিত দর্শক, আমরা বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ, কোনো গাইডলাইন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবং কোনো প্রকার হেল্প বা কোনো ধরনের সহায়তা লাগলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা মোটামুটি অল বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা সহায়তা করার চেষ্টা করছি। অনেকেই বিভিন্ন ধরনের কাগজপত্র ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পাঠালে আমরা তাদেরকে ইনকাম ট্যাক্সের রিটার্নটা তৈরি করে দিয়ে তাদেরকে একটু কোঅপারেশন করার চেষ্টা করতেছি। কারণ অনেকে ইনকাম ট্যাক্সের লয়ার খুঁজে পাচ্ছেন না, অথবা ট্যাক্স অফিসে যেতে ভয় পাচ্ছেন, অথবা ইনফরমেশানগুলো সাজানো গোছানো নাই, উনি প্রপারলি এক্সপ্লেনেশন তৈরি করতে পারছেন, এরকম অনেক বিষয়গুলো রয়েছে। তো পুরো বিষয়টুকু আমরা গুছিয়ে রিটার্নটা কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লায়েন্টকে পাঠাচ্ছি, তারা এটার ফলে তারা উপকৃত হচ্ছে। তাহলে সম্মানিত দর্শক, আপনাদের যদি কোনো রকম কোনো ধরনের কোঅপারেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, অথবা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের সহায়তা করতে পারবো, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যেখানেই থাকেন না কেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহায়তা করতে পারবো। তাহলে সম্মানিত দর্শক, কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।